যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে এবার বড় ধরনের বার্তা দিল ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ শেষ করার সময় এসেছে, তবে সেটি হতে হবে ইরানের শক্ত অবস্থান থেকে। এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক চাপ তৈরির প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও তৈরি হয়েছে ব্যাপক অস্থিরতা। ফলে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও। ইরানের প্রেসিডেন্টের বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তেহরান সরাসরি আলোচনার দরজার বন্ধ করছে না, বরং যুদ্ধের অবসান চাইলেও ইরান নিজেদের দুর্বল অবস্থানে রেখে কোনো সমঝোতায় যেতে চায় না। এদিকে কূটনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে এর আগেও ওমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে। তবে পরিস্থিতি এখনো সহজ নয়। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দেশগুলোকেও অর্থনৈতিক পরিণতির হুমকি দিয়েছেন যাদের প্রতিষ্ঠান ইরানের সঙ্গে ব্যবসা করবে। ইরান অবশ্য যুক্তরাষ্ট্রের এই অবস্থানের তীব্র বিরোধিতা করেছে। তেহরানের দাবি, অন্য দেশগুলোর ওপর এ ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই যুদ্ধ কি সত্যি আলোচনার মাধ্যমে শেষ হওয়ার দিকে যাচ্ছে? ইরানের পক্ষ থেকে যদি শক্ত অবস্থান থেকে যুদ্ধ শেষ করার বার্তা দেওয়া হয়, তাহলে এর অর্থ হতে পারে তেহরান কোনো একতরফা আত্মসমর্পণের পথে যেতে চায় না, বরং যুদ্ধবিরতি বা সমঝোতার ক্ষেত্রে নিজেদের সামরিক, রাজনৈতিক ও কৌশলগত অবস্থানকে আলোচনার ভিত্তি হিসেবে রাখতে চাইছে। অন্যদিকে হরমুজ প্রণালীর পরিস্থিতি এই আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে, কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ববাজারেও এর প্রভাব পড়তে পারে। তাই এখন নজর থাকবে ওমানের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর কূটনৈতিক তৎপরতা কতটা এগোয়, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার চাপ আরও বাড়ায় কিনা, এবং ইরান যুদ্ধ শেষ করার বিষয়ে কী ধরনের শর্ত সামনে আনে। অর্থাৎ ইরানের এই বক্তব্য আপাতত যুদ্ধ শেষের চূড়ান্ত ঘোষণা নয়, তবে দীর্ঘ সংঘাতের মধ্যে এটি কূটনৈতিক সমাধানের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। একজন শিক্ষক থেকে দেশের রাষ্ট্রপতি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ও পেশাগত জীবনের গল্প যেন বাংলাদেশের রাজনীতির দীর্ঘ এক অধ্যায়। 1948 সালের 26শে জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করার সময়ই রাজনীতির সঙ্গে তার সক্রিয় সম্পৃক্ততা শুরু হয়। 60-এর দশকের ছাত্র রাজনীতিতে তিনি ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ইউনিয়নের সঙ্গে যুক্ত হন এবং 1969 সালের গণ অভ্যুত্থানেও সক্রিয় ভূমিকা রাখেন। তবে ছাত্র রাজনীতির পর সরাসরি জাতীয় রাজনীতিতে না গিয়ে তিনি পেশা জীবন শুরু করেন। 1972 সালে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে যোগ দেন। পরে সরকারি প্রশাসনের বিভিন্ন দায়িত্ব কাজ করেন। 1986 সালে সরকারি চাকরি বাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশের পথ তৈরি করেন তিনি। এরপর 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল। 90-এর দশকের শুরুতে বিএনপির যোগ দিয়ে ধীরে ধীরে দলের সাংগঠনিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। 1992 সালে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। 2001 সালের জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর বিএনপি সরকারের সময় কৃষি ও পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসার পর। 2011 সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। এরপর 2016 সালে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে দলের কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি বিএনপির অন্যতম পরিচিত মুখে পরিণত হন। বিরোধী দলে থাকার সময় বিভিন্ন আন্দোলন, রাজনৈতিক সংকট এবং মামলা গ্রেপ্তারের মধ্যেও দলটির অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের আন্দোলনের পাশাপাশি সংসদীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপর আসে 2026 সাল। বিএনপি সরকার গঠন করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। কিন্তু তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মোড় আসে কয়েক মাস পরেই।
20 আগস্ট 2026 জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। নির্বাচনে মির্জা ফখরুল 255 ভোট পান, বিপরীতে অলি আহমদ পান 88 ভোট। এরপর নির্বাচন কমিশন তাকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। পরদিন 21 আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ে একজন শিক্ষক থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছে যায় তার দীর্ঘ পথ চলা। ব্যক্তিগত জীবনেও মির্জা ফখরুলের পরিবার তার দীর্ঘ রাজনৈতিক পথচলার সঙ্গী। তার স্ত্রী রাহাতারা বেগম, তাদের 2 মেয়ে মির্জা শামারু ও মির্জা সাফারু, একজন ছাত্রনেতা, একজন শিক্ষক, একজন সরকারি কর্মকর্তা, পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী, বিএনপির মহাসচিব আর সবশেষে বাংলাদেশের রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা তাই শুধু একটি ব্যক্তির পদোন্নতির গল্প নয়, এটি বাংলাদেশের রাজনীতির গত 5 দশকের নানা পরিবর্তনের সঙ্গেও জড়িয়ে থাকা এক দীর্ঘ অধ্যায়। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে চালু হয়েছে গোলাপি রঙের বিশেষ মহিলা বাস সার্ভিস। রাজধানীতে প্রাথমিকভাবে 9টি রুটে চলছে 10টি বাস। এসব বাসের চালক ও কন্ট্রাক্টরও নারী। নির্ধারিত সময় অনুযায়ী সকাল 8:40 বিভিন্ন স্টপেজ থেকে বাসগুলো ছেড়ে যায়, আর বিকেল 5:20 মতিঝিল বাস ডিপো থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে উদ্বোধনের পরদিন সড়কে দেখা গেছে কিছুটা ভিন্ন চিত্র। গোলাপি বাসগুলোর অধিকাংশ আসনই ছিল ফাঁকা, হাতে গোনা কয়েকজন যাত্রী নিয়ে চলতে দেখা যায় বেশিরভাগ বাসকে। যাত্রী কম হলেও যারা এই সেবা ব্যবহার করছেন তাদের অভিজ্ঞতা বেশ ইতিবাচক। অনেক নারী বলছেন, সাধারণ লোকাল বাসে ভিড়ের মধ্যে যাতায়াত করতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিশেষ করে দাঁড়িয়ে যাতায়াতের সময় ধাক্কাধাক্কি কিংবা অনাকাঙ্ক্ষিত স্পর্শের মতো সমস্যাও তৈরি হয়। তাদের মতে নারী যাত্রীদের জন্য আলাদা বাস থাকায় এসব অস্বস্তি অনেকটাই কমেছে। একই সঙ্গে নারী চালক ও কর্মী থাকায় নিজেদের আরও স্বাচ্ছন্দ্য বোধ করেছেন তারা। এই বাসের চালকেরাও জানিয়েছেন, সড়কে এখন পর্যন্ত পথচারী ও অন্যান্য চালকদের কাছ থেকে মোটামুটি ইতিবাচক সহযোগিতা পাচ্ছেন। তবে নতুন দায়িত্বের কারণে কিছু চ্যালেঞ্জও রয়েছে। চালকদের ভাষ্য, কখনো দ্রুতগতির মোটরসাইকেল বাসের সামনে চলে আসে, আবার কখনো পাশের যানবাহনগুলো খুব কাছে দিয়ে যাওয়ার সতর্কতায় সঙ্গে বাস চালাতে হচ্ছে। তবে ধীরে ধীরে এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। নারীদের নিরাপদ যাতায়াতের জন্য নেওয়া এই উদ্যোগ নিঃসন্দেহে নতুন একটি সম্ভাবনা তৈরি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গোলাপি বাসের এই সেবা নিয়মিতভাবে কতটা জনপ্রিয় হবে? কারণ উদ্বোধনের পর যাত্রী সংখ্যা কম দেখা গেলেও আগামী দিনের রুট, সময়সূচি, ভাড়া এবং যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সেবা কতটা কার্যকর করা যায় সেটি নির্ধারণ করবে এই উদ্যোগের ভবিষ্যৎ। সবশেষে বলা যায়, নারীদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা শুধু নিরাপদ যাতায়াত নয়, কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় চলাচলের সুযোগ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, সময়ের সঙ্গে সঙ্গে এই গোলাপি বাসগুলো রাজধানী সড়কে কতটা জনপ্রিয় হয়ে ওঠে। ইয়েমেনে আবারও বেড়েছে উত্তেজনা। দেশটির সরকার জানিয়েছেন, একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় আল মাখা এলাকায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এই ঘটনার পর দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতি আবারও বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্ট লাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেড়েছে। এতে বেসামরিক মানুষ ও সামরিক সদস্য 2 পক্ষেই হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এর আগে মোকা বন্দর শহরেও মামলার খবর পাওয়া যায়। ইয়েমেনের সামরিক বাহিনীর দাবি, ওই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়। হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের অভিযোগও উঠেছে। মোকা বন্দর ইয়েমেনের পশ্চিম উপকূলে লোহিত সাগরের পাশে অবস্থিত। কৌশলগতভাবে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর কাছে রয়েছে বাব আল মান্দাব প্রণালী, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম
গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। শুধু স্থলভাগেই নয়, সমুদ্রপথেও উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটেছে। এতে নাবিক ও উদ্ধারকর্মীদের হতাহতের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে জাতিসংঘ সতর্ক করেছে, ইয়েমেন আবারও বড় ধরনের যুদ্ধে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত যদি আবার বড় আকার নেয়, তাহলে এর প্রভাব শুধু দেশটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। লোহিত সাগর ও বাব আল মান্দাবের মতো গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা সংকট তৈরি হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলেও নতুন চাপ তৈরি হতে পারে। এরই মধ্যে সৌদি আরবের বিভিন্ন স্থাপনাকে ঘিরেও হামলার দাবি সামনে এসেছে। ফলে ইয়েমেনের সংঘাত আবারও আঞ্চলিক উত্তেজনার সঙ্গে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সব মিলিয়ে আল মাখায় সর্বশেষ হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি ইয়েমেনের দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে নতুন সংঘাতের সূচনা, এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন। ইয়েমেনে কি আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে যাচ্ছে, নাকি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে? আগামী কয়েকদিনের পরিস্থিতি দিতে পারে সেই প্রশ্নের উত্তর। মানুষ মারা যাওয়ার পর তার সঙ্গে আসলে কি ঘটে? প্রিয়জনের কান্না, শেষ বিদায়, জানাজা কিংবা দাফনের সময় বলা কথাগুলো, মৃত ব্যক্তি কি এসব শুনতে বা অনুভব করতে পারেন? ইসলামী দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল রয়েছে। সম্প্রতি এমনই এক প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমদুল্লাহ, আর সেখান থেকেই উঠে এসেছে মৃত ব্যক্তির শ্রবণ ও অনুভূতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু হাদিসের কথা। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, মৃত ব্যক্তিকে গোসল করানোর সময়, কাফন পরানোর সময় কিংবা দাফনের আগে আত্মীয় স্বজনের কান্না, কথাবার্তা ও চলাফেরা মৃত ব্যক্তি সবকিছু পুরোপুরি শুনতে বা অনুভব করেন এমন সুস্পষ্ট হাদিস পাওয়া যায় না। অর্থাৎ আমরা প্রচলিতভাবে অনেক কথা শুনলেও সেগুলোকে নিশ্চিত ইসলামী বক্তব্য হিসেবে গ্রহণ করার আগে সতর্ক হওয়া প্রয়োজন। তবে দাফনের পর মৃত ব্যক্তি কিছু বিষয় শুনতে পারেন এমন বর্ণনা সহিহ হাদিসে রয়েছে। সহিহ বুখারীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, কোনো ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এবং দাফন শেষ করে তার আত্মীয় স্বজন ও সঙ্গীরা সেখান থেকে ফিরে যায়, তখন মৃত ব্যক্তি তাদের চলে যাওয়ার সময় জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। এই হাদিস থেকে বোঝা যায় দাফনের পর মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষ কিছু বিষয় শোনার বা অনুভব করার ক্ষমতা দিতে পারেন। কিন্তু সেটি কিভাবে ঘটে, এর সঠিক বাস্তবতা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ মৃত্যুর পর মানুষ যে জীবনে প্রবেশ করে সেটিকে ইসলামী পরিভাষায় বরজখের জীবন বলা হয়। এটি আমাদের দুনিয়ার স্বাভাবিক জীবনের মতো নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বর্ণনায় মৃত ব্যক্তিকে সালাম দেওয়ার বিষয়টিও এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের ভিত্তিতে বলা হয়, কোনো ব্যক্তি পরিচিত মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে সালাম দিলে মৃত ব্যক্তি সেই সালাম অনুভব করতে পারে এবং আল্লাহর ইচ্ছায় তার জবাব দেওয়ার ক্ষমতাও পেতে পারে। অর্থাৎ কবর জিয়ারত করে মৃত ব্যক্তিকে সালাম দেওয়া এটি ইসলামী আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়। তবে এখানেও আমাদের একটি সীমা মনে রাখতে হবে। মৃত ব্যক্তিরা সবসময় আমাদের প্রতিটি কথা শুনছেন, আমাদের প্রতিটি কাজ দেখছেন কিংবা সবসময় আমাদের উপস্থিতি অনুভব করছেন এমন কোনো সাধারণ ও নিশ্চিত দাবি করা ঠিক নয়। কারণ এ বিষয়ে যতটুকু কোরআন ও সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে, আমাদের বক্তব্য ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। বিশেষ করে দাফনের আগের সময়টি নিয়ে অতিরঞ্জিত কোনো কথা বলা ঠিক নয়। কারণ গোসল, কাফন, জানাজা কিংবা দাফনের আগে আত্মীয়দের কান্না ও কথাবার্তা মৃত ব্যক্তি নিশ্চিতভাবে শুনছেন এমন সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না। তাহলে আমাদের জন্য শিক্ষা কি? মৃত ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার জন্য দোয়া করা, কবর জিয়ারত করে সালাম দেওয়া, মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর কাছে তার জন্য রহমত কামনা করা। এসবই একজন জীবিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ আমল। কারণ মৃত্যুর পর মানুষের দুনিয়ার জীবন শেষ হয়ে যায়, কিন্তু জীবিতদের দোয়া ও ভালো কাজের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য কল্যাণের আশা করা যায়।
তাই প্রিয়জনকে হারানোর পর শুধু কান্না কিংবা বিলাপের মধ্যে সীমাবদ্ধ না থেকে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাওয়া উচিত। আর মৃতরা ঠিক কতটা শুনতে পান, কিভাবে অনুভব করেন কিংবা বর্জকের জীবন, তাদের উপলব্ধির প্রকৃতি কি, এসব অদৃশ্য জগতের বিষয়। এখানে আমাদের বিশ্বাসের ভিত্তি হবে কোরআন ও নির্ভরযোগ্য হাদিস, অনুমান, লোকমুখে প্রচলিত গল্প কিংবা অতিরঞ্জিত বক্তব্য নয়। সবশেষে বলা যায়, দাফনের পর মৃত ব্যক্তি কিছু বিষয় শুনতে বা অনুভব করতে পারেন এমন হাদিস রয়েছে, কিন্তু দাফনের আগের প্রতিটি মুহূর্তে তিনি আত্মীয়দের সব কথা শুনতে পান এমন সুস্পষ্ট প্রমাণ নেই। তাই প্রিয়জন মারা গেলে সবচেয়ে উত্তম কাজ হলো তার জন্য দোয়া করা, তার মাগফিরাত কামনা করা এবং আল্লাহর রহমতের উপর ভরসা রাখা। কারণ মৃত্যুর পর মানুষের প্রকৃত অবস্থান সম্পর্কে পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর তাআলার কাছেই রয়েছে।